হিরণ একটি এলাকার কাউন্সিলর এবং বিধায়ক, ন্যূনতম এলাকার মানুষের জন্য রাস্তা পর্যন্ত করেছেন। তাহলে ওনার কথাতেই ওনাকে কি রাস্তা চোর বলবো? তাহলে কি বলবো উনি বিধায়ক ফান্ডে টাকা চুরি করেছেন? ওনাকে খুঁজে পাচ্ছেন না বলে ওনার নামে পোস্টার দিয়েছে সেখানকার লোকেরা, ওনার দলের লোকেরাই। কেউ ওনাকে বিশ্বাস করে? বিজেপির ভোটে জিতে কাউন্সিলর এমএলএ হওয়া সত্ত্বেও অভিষেক ব্যানার্জির অফিসের দলকে এবং ভোটারদের বিক্রি করতে চলে গিয়েছিল। আমি ইডি সিবিআই মোকাবিলা করার পরেও এখানে মাথা উঁচু করে বসে আছি, দলের পতাকা হাতে নিয়ে বসে আছি। তাহলে কাকে বিশ্বাস করবেন? আবার বলছি, আমার সৌজন্যতা কিন্তু আমার দুর্বলতা নয়, এমনটাই বলছেন তৃণমূল প্রার্থী দেব। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। 3 বছর খড়গপুরে ছিলেন না, আছেন এখনো, কাউন্সিলর আছেন এবং এমএলএ আছেন। আমার বক্তব্য উনি জাস্ট দুটো কাজ বলুন না উনি কি করেছেন খড়গপুরে, সেটা নিয়ে মানুষের কাছে যান। সে নিজে রাস্তা করতে পারে না, কথা দিয়েছে কি রাস্তা চোর, তাহলে কি আমি বলতে পারি বা এমএলএ টাকা চুরি করেছে, এমএলএ ফান্ড চুরি করেছে? আমার বক্তব্য হচ্ছে ওনার নামে তো, ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানে ওনার নামে পোস্টার পড়েছে। অন্তত আমি 10 টাকা, আমি ঘাটাল মাস্টারম্যান কাজ শুরু হয়ে গেছে তো, ইলেকশন কমিশনে জমা তো পড়েছে। আমি অন্তত এইটুকু তো বলতে আমি কাজ করেছি করিনি। তিনি তো, আগে আমি কি বলি মানে বুঝতে পারছি না। চোরের গলা কি একটা লাইন না, চোরের গলা বেশি জোর, হ্যাঁ চোরের মায়ের বড় গলা। ব্যাপারটা হচ্ছে যিনি একসময় টিএমসি তে ছিলেন, তারপরে বিজেপিতে টিকিট পেন, বিজেপিতে গেলেন। এবার আমার কথা হচ্ছে বিজেপি কর্মীদেরকে এবং বিজেপি ভোটারদেরকে, যারা লয়াল ভোটার, যারা 10 বছর ধরে লড়াই করে নিজেদের দলটাকে ধরে রেখেছে। আমার একটাই কথা, আপনি কি চোখ বিশ্বাস করে হিরণকে বিশ্বাস করেন যে বিজেপির এমএলএ কাউন্সিলর সত্ত্বেও অভিষেক অফিসে বসে তার দলকে, তার ভোটারদেরকে, তার কর্মীদের বিশ্বাসটাকে বিক্রি করতে চলে গেছিল? আপনি কি বিশ্বাস করেন? আমি ইডি সিবিআই কে এখানে এখনো মাথা উঁচু করে বসে আছি, হ্যাঁ, দলের পতাকা নিয়ে। বিশ্বাসটা কাকে করবেন? ব্যাপারটা হচ্ছে, আমি আবার আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু বলতে চাইলে আমি অনেক কিছু বলতে পারি। কিন্তু যারা, যেই বিজেপি আমার টিএমসি কর্মীদেরকে জিজ্ঞেস করিনি, তারা যেন দেব কোথাও যাচ্ছে না আপাতত। আমার মনে হয় হিরণের একটা সমস্যা হয়েছে আমাকে নিয়ে, বলছেন দেব। দুজনে একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম, ও হয়তো মনে হয় একটু সিনিয়র হবে, হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গিয়েছি, ও হয়তো সেখানে পৌঁছতে পারিনি, সেই আক্ষেপটা মনে হয় এখন মেটাচ্ছে। এবং এটাও বলছেন যে তার আগের প্রতিপক্ষ ছিলেন ভারতী ঘোষ, তিনি ভারতী ঘোষের মুখোমুখি হয়েছিলেন। সেই ভারতীদি তার আগেও বড় প্রতিযোগী সিপিআইএম এর প্রার্থী সন্তুষ্ট নন, এমনকি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বোধহয় এত ব্যক্তিগত আক্রমণ তাকে করেননি, বলছেন দেব। শোনাবো। আমার মনে হয় হিরণের কোথাও একটা সমস্যা হয়েছে হয়তো আমাকে নিয়ে। আমরা দুজন একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ার, বলা যেতে পারে, বা ও হয়তো আমার চেয়ে একটু সিনিয়রও হতে পারে। হয়তো আমি একটা জায়গা পৌঁছে গেছি, সে ও একটা জায়গা পৌঁছতে পারেনি, তো সেই আক্ষেপটা এখন মনে হচ্ছে এখানে মেটাচ্ছে আর কি। তো আমি ব্যক্তিগত আক্রমণ, আমার তো ভারতী দিয়েও তো খুব টাফ। আমার মনে হয় ভারতী ঘোষ ওয়ান অফ দ্য টাফেস্ট আমার মনে হয় আমি প্রার্থী হিসেবে পেয়েছি। এবং ভারতীর সঙ্গে আমার যথেষ্ট, মানে হিরোর থেকে কম সম্পর্ক, কিন্তু যথেষ্ট মানে ঠিকঠাক সম্পর্ক ছিল। আমার মনে হয়নি কি 2019 নির্বাচনে ভারতী দিয়ে এমন কিছু আমাকে নিয়ে বলেছে বা করেছে বা কোথাও একটা কিছু হয়েছে। বা সন্তোষ রায় যখন 2014 কথা বলছি, তিনি তো ওয়ান অফ দ্য বিগেস্ট কন্টেন্ডার ছিলেন তখন। মানে আজ অব্দি আমাকে নিয়ে কেউ এত পার্সোনালি নামেনি। ইনফ্যাক্ট আমি শুভেন্দু দাওর কথা বলছি বা সুকান্ত বাবুর কথা বলছি, তারাও যখন কথা বলে, বা মিঠুন দাও যদি বলি, একটা বিশাল বড় রুদ্রনীল ঘোষ, তারা যারা নিজেরা টিভিতে এসে বলেছেন। এরপর সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে খড়গপুরের বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় হিরণ বলেছিলেন আপনি একজন সন্ত্রাসবাদী সাংসদ, এই প্রসঙ্গে দেব বলেন যিনি মারা গিয়েছেন তার পরিবারের জন্য আমার শ্রদ্ধাঞ্জলি রয়েছে, এজন্য কোনো রকম সহযোগিতা লাগলে আমি এবং আমার দল করবে। গত 10 বছর এখানে কোনো লোক আমার মুখ থেকে কোনো রকম খারাপ কথা শুনেছে? শোনাবো কি বললেন দেব এই বিষয়ে। গত 10 বছর যারা এখানে 10 বছর ধরে বা 8 বছর ধরে রাজনৈতিক সাংবাদিকতা করছে, আপনারা কি কোনোদিন আমার মুখ থেকে কোনো হিংসা কথা শুনেছেন? কখনো বলেছি এইটা করবেন ওইটা করবেন? আমি তো আমার জন্য ভোট চাই না। আমি যখন বলি আপনার যদি মনে হয় তবেই আমাকে ভোটটা দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। এটা আজকের লাইনে আমি 14 থেকে একটাই লাইন আপনি বলে যাচ্ছি। এবারে কথা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল ডেথকে নিয়ে, পলিটিক্যাল ডেথ নিয়ে করা হচ্ছে, দেবের হাত রক্ত দিয়ে মাখা, এই ওই। মানে আমার বক্তব্য হচ্ছে কি, রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, মানে যে কোনো ভাবে জিততে হবে এবং তার জন্য যা ইচ্ছে তাই মিথ্যে কথা বলতে হবে, অমুক তমুক। আমি এখনো বুঝে উঠতে পারলাম না কি হলোটা, কি ব্যাপারটা। একটা মানুষ দুপুরবেলা বাজার করতে গিয়ে তার সন্ধ্যাবেলা তার বডি পাওয়া যায়, সত্যি খুব দুঃখজনক ব্যাপার।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা মন্তব্য প্রসঙ্গে দেব বলেন, অভিজিতার সঙ্গে আমার একটা মিউচুয়াল সম্মান দেওয়ার সম্পর্ক রয়েছে, কিন্তু এই কথাটা কেন বলেছেন তা জানি না। এই মন্তব্য কমিশনের শোকজযোগ্য, এটা ঠিক হয়নি। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। 2024 লোকসভা নির্বাচনে এ রাজ্যে যে সমস্ত লোকসভার প্রার্থীদের দিকে নজর রয়েছে তার মধ্যে অন্যতম হলো ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী। যদিও পশ্চিম মেদিনীপুরে দুটি লোকসভা কেন্দ্রেই নজর কাড়ার মতো, তার কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে তারকা বনাম তারকা লড়াই। একদিকে বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি, উল্টো দিকে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব তথা দীপক অধিকারী। অন্যদিকে মেদিনীপুরেও রয়েছেন তারকা প্রার্থী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, তার উল্টো দিকে রয়েছেন আরও একজন তারকা অগ্নিমিত্রা পাল, যিনি বিজেপির প্রার্থী। ফলে এই তারকার লড়াইয়ে মানুষ কে কীরকম বার্তা দিচ্ছেন তার দিকে অনেকেই বিভিন্নভাবে উপভোগ করে চলেছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব ও হিরণের বিভিন্ন যে বার্তা বা প্রচারে গিয়ে বিভিন্ন কর্মসূচি, তার দিকে প্রতিদিনই বিভিন্নভাবে নজর রাখছেন মানুষ। তবে এক্ষেত্রেও সাধারণ মানুষের নজরে আসছে সৌজন্যতা ও অসৌজন্যতার বার্তা। যে তারকাদের তারা এতদিন টিভির পর্দায় দেখে এসেছিলেন নায়ক হিসাবে, তারা রাজনীতির ময়দানে কিভাবে বাকযুদ্ধ লড়াই করেন তা অনেকেই উপভোগ করছেন। বিশেষত এই মুহূর্তে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের মুখ থেকে বরাবরই দেবের বিরুদ্ধে বিভিন্ন রকম আক্রমণাত্মক বার্তা তারা দেখতে পেয়েছেন। বিভিন্ন জায়গায় দেব অনুপস্থিত কেন, কি করেছেন, কেন করেননি, বিভিন্ন সন্ত্রাস নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছে হিরণ। আর তাকেই এবার পাল্টা সৌজন্যতা দেখাতে আর পারলেন না দেব তথা তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী। তিনি এবার খড়গপুরের মাদপুরে প্রচারে বেরিয়ে পরোক্ষে হুঁশিয়ারি দিলেন বলা যেতে পারে হিরণের উদ্দেশ্যে। তিনি জানালেন, আমার বারবার দেখানো এই সৌজন্যতা আমার দুর্বলতা নয়, এটা যেন হিরণ মনে রাখে। এবং তার একই সঙ্গে আক্রমণ, হিরণ দীর্ঘদিন ধরে খড়গপুরে একটি ওয়ার্ডের কাউন্সিলর এবং বিধায়ক ছিলেন। ওই এলাকায় ন্যূনতম একটা রাস্তা করতে পেরেছেন, তার উদাহরণ তুলে ধরে মানুষের কাছে ভোট চাইলে অনেক বেশি ভালো হবে। সন্ত্রাসের বার্তা বয়ে এনে কখনো ভোটে জেতা যায় না। উল্লেখ করা যায়, সম্প্রতি খড়গপুর গ্রামীণ এলাকায় এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও দেব ও তার দলকে আক্রমণ করেছিলেন হিরণ। সেই ক্ষেত্রেও দেবের বার্তা এই লোকসভা নির্বাচন চলাকালীন প্রচণ্ডভাবে প্রচারে বেরিয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছেন হিরণ। তার মানে তার বার্তা অনুযায়ী এই লোকসভা নির্বাচনের পর্বে কোথাও কোনো ঘটনা ঘটলে পশ্চিম মেদিনীপুরে তার জন্যও কি দেব বা তৃণমূল দায়ী থাকবে? ফলে এটা অবান্তর। তাই তিনি একইভাবে উল্লেখ করেছেন যে সম্প্রতি এই সমস্ত ঘটনা নিয়ে যে সমস্ত সন্ত্রাসের বার্তা হিরণ দিচ্ছেন, তার মানে সাধারণ মানুষের কাছে ভেবে নিতে হবে, তিনি 5 দিন প্রচারে নেমে যদি এভাবে সন্ত্রাসের বার্তা দেয়, তাহলে আগামী 5 বছর যদি তিনি জয়ী হয়ে যান কি বার্তা দিতে পারেন। তাই মানুষের উচিত কিভাবে এই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।